সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। সব শ্রোতা বন্ধুদের, বড়দের, আমার সমবয়সীদের, আমার ছোটদের আমার ভালোবাসা, আমার বিনম্র শ্রদ্ধা সব জানাচ্ছি। কোভিড-19 তো চলছে ঘরে বসে। তা ঘরে বসে যখন আমরা আছি, ঘরে বসে তো কিছু না কিছু করতে হবে, কত বসে থাকা যায়। তা এখন লোকের বাড়িতে গিয়ে তার গল্প করা যাবে না, তা ঘরে বসে বসেই গল্প করি। তাই ঘরে বসে গল্প করি, আর আমার লেখা গল্পই আমি আগে শোনাই, তারপরে অন্যান্য সবার গল্প শোনাবো পড়ে পড়ে। নানান রকম অসুবিধার জন্য আমরা যখন বেরোতেই পারছি না, আসুন আমরা এইভাবেই গল্প করি। ছোট ছোট ছেলে মেয়ে, দাদু দিদা, নাতি নাতনি সবার সঙ্গে এইভাবেই যোগাযোগটা রাখি। যোগাযোগহীনভাবে তো থাকা যায় না, সেইভাবেই যোগাযোগটা রাখি। এতে ভালোও লাগবে, এও একটা সময় দেখা যাবে এটাও ভালো হয়েছে। যা করে ভগবান মঙ্গলের জন্য, মানে এইভাবে সময় কাটাতে কাটাতে এইটাতেও আমরা একটা অভ্যস্ত হয়ে যাব। মানে আগে ভাবতাম একা, ডিপ্রেশন, এখন তো ডিপ্রেশন সবাই, ছোট থেকে বড় পর্যন্ত সবাই ডিপ্রেশনে আছে। কেন কি বেরোতে পারছে না, কিন্তু এই জীবনেও আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। শুধু যারা এই কোভিড আক্রমণে যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের কষ্টের প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি। আর আমি তো ডাক্তার নই, আমি আমার সমবেদনা জানানো ছাড়া আমার আর কিছু বলার নেই, করারও নেই। তা সেই জানিয়ে যারা হাসপাতালে আছেন বা কিছু, জানি না তারা কি দেখতে পারেন কি না, তবে যদি তারা দেখতে পারেন তাহলে তাদেরও সুবিধা হয় যে এইভাবে তারাও ফোনের মাধ্যমে, এই ইউটিউবের মাধ্যমে যদি দেখতে পারেন, যা এটা দেখা যায় কি না আমার জানা নেই, দেখতে পেলে তাদেরও ভালো লাগবে। এমনিতে তো সব প্রোগ্রামও হয়, সেই প্রোগ্রামও দেখবেন। সঙ্গে আমাদের মতন যারা এই ইউটিউব ভিডিও করে, সবার সঙ্গে গল্প গুজব করেন, তাদেরও সঙ্গে গল্প গুজব করা যাবে, তাদেরও ভাল লাগবে আর আমাদেরও ভাল লাগছে। কারণ কি, আমরাও তো বেরোতে পারছি না, এইভাবেই গল্প করছি, মনে করছি আমাদের সামনে তারা আছে, এই ভাবটা মনে রেখে আমরা গল্পটা করছি। আজকে যে গল্পটা করব আমি, সেটার নাম হচ্ছে গুরুগিরি। আমারই লেখা গল্প গুরুগিরি। তা গল্পটা হচ্ছে এক গুরুদেব, ভণ্ড গুরুদেব। সে গুরুদেব সেজে কি করে টাকা পয়সা, শিষ্যদের শ্রদ্ধা এগুলো আদায় করত, সেই গল্প। 5 বছরের পুষ্পা হাত নেড়ে প্রতিবাদ জানিয়েছিল তার মাকে। তার পেট ভর্তি হয়ে গেছে আর সে খাবে না, কিন্তু মা তাতে রাজি না। রাত্রে না খেয়ে ঘুমোলে নাকি শরীর খারাপ করবে, অতএব কিছু খেতেই হবে। তার উপরে আজ আবার খিচুড়ি হয়েছে, সঙ্গে ডিম ভাজা, পাঁপড় ভাজা, যেগুলো পুষ্পাদের খুবই ফেভারিট। কিন্তু কী করবে, পেটের অবস্থা খুবই খারাপ, মানে একদম জ্যাম। কিন্তু সে তো বুঝবে না, তাই মা বলে দিয়েছে না খেয়ে ঘুমানো যাবে না। বৃষ্টি বাদলার দিন সকলেই খিচুড়ি করে, আর এই বছরে আজকে প্রথম খিচুড়ি হলো। আর প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য খিচুড়িটা করেছে, এই আইটেম রান্না হয়েছে। তাই তিনি ছেলেদের বকাবকি শুরু করে দিলেন, সারাদিন খেলা করিস, তাহলে তো ঘুম পাবে। ওরে বাবা, তা না আছে পড়া, না আছে অন্য কিছু, সারাদিন খেলছে। কাঁদতে শুরু করে দিল পুষ্পা। কোথায় সারাদিন গেলাম, সকালে স্কুল গেলাম, দুপুরে মাস্টারমশাইয়ের কাছে পড়লাম, তাও তুমি বলছো সারাদিন খেলছি। বলে তার ঘুমের লাল লাল চোখ দুটোকে আরও লাল করে ফেললো।
তার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, অভিমান হচ্ছে, সবই করছে, তাও মা বলছে খেয়েছি। এখন কান্না শুনে ঠামি ভাই দৌড়ে তার ঘর থেকে বেরিয়ে এলেন, বললেন কী হয়েছে, কী হয়েছে দা ছোদ্দা ভাই, কান্নাকাটি হচ্ছে কেন? দেখো না, আমি মা শুধু শুধু আমাকে বকছে, তখন থেকে সারাদিন নাকি আমি খেলা করি, এখন ঘুম পাচ্ছে। তুমি বলো কথাটা কি সত্যি? বিকেলে ম্যাগি টিফিন পেট ভরে খেয়েছি, আর এখন কি খিদে হয়? তবু মা কিছুতেই বুঝতে চাইছে না, খেতেই হবে। আর বলছে না খেলে এবার বকাবকি করছে, বলছে যে আমি নাকি সারাদিন খেলি। সারাদিনটা কোথায় খেলাম তুমি একটুখানি বলো তো। ঘুম পেয়েছে নাতির, পুষ্পার ঠামিও বুঝতে পেরেছেন, কিন্তু তিনি ওদের ঠাকুমা, তাই নাতির দোষ দেখতে পেলে চলবে না, আর দোষ দেখবেন না। বিশেষত ছোট নাতিটি খুবই আদর, নেওটা তো ঠামি ছাড়া তার চলেই না। তাই তিনি ছদ্ম গাম্ভীর্যে বললেন ছেলের বউকে, অর্থাৎ পুষ্পা, টুম্পা, ঝুম্পা, 3 ভাই বোনের মাকে বকাবকি শুরু করে দিলেন। নাতিদের তো এতে ভীষণ আনন্দ, মা সবসময় তাদের বকেন, তাই ঠামি যখন মাকে বকেন তাদেরও খুব ভালো লাগে। এটা জেনেই যে ঠাকুমা তো জানেন যে এখন যদি আমি ওদের মাকে বকি, মানে ছেলের বউকে, ওদের খুব খুশি হবে, ওরা মোটামুটি আমার কথা আমি যা বলবো তাই শুনবে, কাজটা করে নেওয়া যাবে। তাই তিনি বৌমাকে, কাকলি ওরা কি খাবে না বলেছে, না ঘুম পেয়েছে বলেছে? তুমি যে বকছো তখন থেকে, দিয়ে দাও খেতে, যেন আর টু শব্দ না শুনি। পুষ্পার মা জানে তার শাশুড়ি স্বভাব কেমন, ছেলে মেয়েদের বকাবকি করলেই উনি এসে ওদের হয়ে উল্টে তাকে বকবেন। আসলে কি বকাঝকা উনি পছন্দ করেন না, আমুদি মহিলা। এমনকি নাতি নাতনিদের হয়ে না ছেলেদের, মানে নিজের ছেলের সঙ্গে ঝগড়া করেন। ছেলের নাম প্রতাপ, সেও যখন ছেলে মেয়েকে বকাবকি করে নাতিদের হয়ে নিজের ছেলের সঙ্গে ঝগড়া শুরু করে দেবে, হ্যাঁ এই সেই অমুক তমুক করে তাকেও ছাড়েন না। নাতি নাতনিদের খেয়ে নিতে বলেন, আরও বলেন তাড়াতাড়ি করে তোমরা খেয়ে নাও, তোমাদের একটা ভূতের গল্প বলবো। যদিও পুরোপুরি ভূতের নয়, এক দুষ্টু ওঝার গল্প, যে ভূত তাড়ানোর নামে আহ্বান। বৌমা তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে দাও, খাওয়া হলে আজ আমার সঙ্গেই ওরা শোবে, বলে বৌমাকে চোখ টিপে দিলেন। মানে বৌমাকে রাগ দেখালেন যাতে নাতি নাতনিরা খুব খুশি হয়, আর চোখ টিপে দিলেন যে খেতে দিয়ে দাও, আজকে ওরা আমার সঙ্গেই শোবে। একটা ছদ্ম গাম্ভীর্য আনলেন। মুচকি হেসে কৃত্রিম তাড়াতাড়িতে বৌমা মানে কাকলি ওদের খেতে দিয়ে দিল। ওরা খেয়ে নিতে লাগলো। ঝুম্পা সকলের বড় দিদি, টুম্পা ঝুম্পার পরের ভাই এবং পুষ্পা সকলের ছোট দিদি বলেই ঝুম্পা 2 ভাইকে তাগাদা দিল, তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। আরও তাগাদা দিল ঠাম্মাকে, ঠামি ভাই তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও, 4 জনে আমরা শুয়ে শুয়ে গল্প করব। তারপর মার উদ্দেশ্যে বলল, মা ঠামিকে খেতে দিয়ে দাও। বাইরে অন্ধকার, ঝমঝম করে বৃষ্টি হয়ে পড়েছে, এক নাগারে বৃষ্টি চলছে, যেন তার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে মানুষের কে এরকম করে নাক টানে, বৃষ্টিরও সেই দশা, সমানে টপ 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 করে পড়ে চলেছে, কোনো বিশ্রাম নেই, কান একেবারে ঝালাপালা। তা সেই বৃষ্টি পড়ার কোনো লক্ষণ নেই, এইরকম রাতই হলো ভূতের গল্প শোনার জন্য একদম পারফেক্ট। টুম্পা, ঝুম্পা আর পুষ্পা তাদের ঠামি একসঙ্গে বিছানাতে এসে বসলো, কিন্তু ঠামি আবার মনে করে দিল, এই দেখ যদি করিস, শুয়ে পড়িস, তাহলে কিন্তু বাথরুম যেতে অসুবিধা হবে, টুক করে একবার ঘুরে আয়। ওদের মনে করে হ্যাঁ তাই তো, ওই সময় ঠিক ওঠা যায় না, ভূত কোথায় না কোথায় খাটের নিচে থাকতে পারে, পাপোশের নিচে থাকতে পারে, বাথরুমে থাকতে পারে। ওরা বলে হ্যাঁ হ্যাঁ ঠামি দাঁড়াও, আগে আমরা যাই। পরপর 3 জন চলে গেল, ঠামিও বাথরুমে গেলেন,
আস্তে আস্তে এলো। এদিকে 8 ঘন্টা কেটে গেছে, খাওয়ারও 8 ঘন্টা হয়ে গেছে, মানে বেশিক্ষণ আর ব্যাটারিতে চার্জ থাকবে না, ব্যাটারি নিয়ে যাবে, পটপট ঘুমিয়েও পড়বে। তারপরে বাইরে যখন ওই রকম বৃষ্টি, সব বাথরুম থেকে এলো, একসঙ্গে বিছাতে বসলো। পুষ্পার হাতে ফিডিং বোতল, সে শুয়ে শুয়ে ফিডিং বোতলের থেকে দুধ খায়। এটা তার একদম বিলাসিতা, মানে এটা বেশ, না খেলে তার জন্য একটা মৌজ আসে না। আগেকার দিনের যেমন বুড়োরা আফিং খেত মৌজ করার জন্য, কেউ তামাক সেবন করতো, গুড় টানতো, সেই রকম ও ফিডিং বোতল টানে। তা নাইলে সে ঘুমোতে পায় না। দিদিরা শেষ পাতে কাপে করে দুধ খেয়ে নেয়। সে এভাবে খায় বলে তারা ওর পেছনে লাগে, আবার ছড়া কেটে কেটে বলে, দুধ যখন খায় ভাই, ফিডিং বোতল তখনই চাই। রেগে যায়, ভীষণ রেগে যায় এই ছড়া কাটা শুনে পুষ্প। কিন্তু আজ গল্প শোনার আগ্রহ এই দিকেই তার মন, বরং উল্টে সমানে ঠামিকে, আরে কই বাবা গল্পটা বলো না, মানে তার তো হয়ে যাচ্ছে, ব্যাটারির চার্জ শেষ হয়ে যাচ্ছে। যেমনভাবে মোবাইল চলে, চার্জ শেষ হয়ে যাচ্ছে, দেখাতে থাকে চার্জ শেষ, সেই রকম চার্জে বসাও, ওরও সেই দশা। দাঁড়া দাদা দাঁড়া, অত তাগাদা দিলে কি হয়, হাতের কাজটা তো শেষ করি। তোমার আবার কি হাতের কাজ বাকি রইল? রাগ করে ঝুমপা বলো, তোমার কি মালা জপবার কাজ বাকি আছে? হ্যাঁ, তাই তো রয়েছে। কি ভাবিস আমি মালা জপি না? কোথায় তুমি মালা জপো? আমার বান্ধবী প্রিয়ার ঠামি তো প্রতিদিন বেশ কয়েকবার মালা জপে, ঠাকুর পুজোতে। কই তোমাকে তো এসব করতে দেখি না। ও, আমি মালা জপি না, দেখতে পাস না? এবারে দেখবি আমি মালা জপ। কোথায় তোমার মালা? সমস্ত 3 ভাই বোন চেঁচিয়ে উঠল। আঙ্গুল তুলে 3জনকে দেখালেন তিনি, বললেন, এই যে তোমরা 3জন আমার সামনে বসে রয়েছে, তোমরাই আমার আসল মালা, অন্য মালা আমার আর দরকার নেই। ঝুম্পা ভালোভাবেই জানে স্বামীর সঙ্গে কথায় পেরে উঠবে না, ওরা যে তার প্রাণ সেটা ওরা ভালো করে জানে, তাই কোনো উত্তর দিল না। বেশ আনন্দও হলো, ঠাম্মি ওদের মালা বলেছে। দুধ খাওয়া শুশুস মানে শেষ করে ফেলো পুষ্পা, চৌচৌ করে টেনে শেষ করে ফেলো। দিদিকে, দিদি তুই থামবি? তখন থেকে বক বক করে চলছিস, গল্প শুনবো বলে কত কষ্ট করে খেয়েছি, হ্যাঁ তুই না সব মানে মাটি করে দিলি। ওর কষ্ট করে খাওয়ার কথা শুনে সকলেই করে হেসে ফেললো। শেষে ঠামির কোলের কাছে শুয়ে তাকাতে, বলো বলো গল্প বলো, আর নয় অনেক হয়ে গেছে। হ্যাঁ বলছি বলে ঠাকুমা শুরু করলেন তার মজার গল্প, মানে ভূতের গল্প। একটা ওঝা ছিল, আসলে সে কিন্তু জাতের ওঝা নয়, গুরুদেব। অনেক কাজই করে, ওঝাগিরি করে, গুরুদেবগিরি করে, দরকার হলে মানে চোখ টিপে দেয় যে এটা ওটা নিয়ে নেবে, ম্যানেজ করে, নানান রকম গুণ আছে। তার কিছু শিষ্যও ছিল। মাঝে মাঝে যখন টাকা পয়সার টান পড়তো, পকেট ফাঁকা, তখন এই শিষ্য সেই টাকা পয়সা আদায়ের জন্য এটা বলতো গুরু দক্ষিণা। এই টাকা পয়সা আদায় বলা যাবে না, হচ্ছে এর নাম হচ্ছে গুরু দক্ষিণা, একটা ভদ্র শব্দ। গুরু দক্ষিণা আদায়ের জন্য তিনি শিষ্যদের বাড়ি বাড়ি যেতেন, কলাটা মূলাটা এই সমস্ত আদায় করতেন। অবশ্যই জোর করে নয়, কায়দা করে, কায়দা জানে। কায়দাটা যেমন, সঙ্গে 2-3জন শিষ্য শিষ্যা নিতেন, আর শিষ্যদের বাড়ি যাওয়ার সময় বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে যেতেন। যে 2-3জন শিষ্য সঙ্গে যেত তাদের এক কথায় বলা হয় চেলা গুরুদেবের। এই যেমন এখন চামচা বলি আমরা, হাতা বলি আমরা, স্ক্রু ড্রাইভার বলি আমরা, এইরকম আর কি, ওদের চেলা বলা হতো। তাদের যেগুলো যা শিখিয়ে দিতেন তারা শিষ্যদের বাড়ি গিয়ে সেগুলো বলতেন। তো শিষ্যের বাড়ি গিয়ে গুরুদেব নিজের থেকে কিছু বলতেন না, চুপচাপ থাকতেন, কিছুই যেন উদাস ভগবানের নাম নিচ্ছে, কিছুই চাইতেন না। গুরুদেব নিজে এসেছেন, এটাই শিষ্যদের কাছে অনেক বেশি। বছরে একবার তিনি
পদধূলি দিতেন শিষ্যদের। শিষ্যরা একদম নত হয়ে তার পদধূলি নেওয়ার জন্য অস্থির হয়ে যেত। এখন আর পদধূলি কোথায় নিচ্ছে? একে তো কোভিড, এই হাত বাঁধো, মুখ বাঁধো, মাথা চুল বাঁধো, পা বাঁধো, এই এত কিছু বাঁধো। আর তখন আবার ধুলোর জন্য অস্থির, যে ধুলো চাই। কি আবার গুরুদেবের পায়। এখন সব গুরুদেব ধুলোগুলো নিয়ে এলে গুরুদেবকে আগে থানাতে যেতে হবে। অতএব ধুলোগুলোর এখন আর কারবার নেই। একদিক ভালো হয়েছে, এই ধুলোর জন্য আবার ঘর ঝাড় দিতে হতো ডাবল। এখন কাজের লোকই নেই, কোথা থেকে ধুলো হবে? হলে পর কে ঝাড়বে? যাকে এই মাঝে মাঝে আমার আবার একটু বকবকানি এসে যায়, কিছু মনে করবো না। যাই হোক, তা নিজের থেকে তো কিছু বলতেন না, পদধূলি দিতেন। তারা তো তাদের সাধ্যের অতীত খরচ করতেন গুরুদেবের জন্য। পাছে যদি তিনি রুষ্ট হন, তবে তো সমূহ ক্ষতি, এই অং বং চং করে অভিশাপ দিয়ে দেবে, আর হয়তো আসবেন না তার বাড়ি, এবং অন্য শিষ্যদের কাছে ছোট হয়ে যাবে। সব তো গ্রুপ, রাম শ্যাম যদু মধুর বাড়ি যাচ্ছে, রামের বাড়িতে যদি ঠিক মতো যত্নার্থী না হয়, শ্যামের কাছে বলে দেবে এই তো গিয়েছিলাম রামের বাড়ি, কী এইরকম করে আবুল তাবুল বলবে। এতে কথা আবার নিজেদের মধ্যেও প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। সেই জন্য গুরুদেবের সঙ্গে আবার তার চেলারা এসেছে, তারাই তো এইসব মুখরোচক গল্প বানিয়ে বলে দেবে। সেই ভয়ে ধার দেনা করে গুরুদেবের সেবা করত শিষ্যরা। আবার যাবার সময় চাঁদাও দিতে হতো। কায়দা করে চামচারা বাজার থেকে কিনে আনা জিনিসগুলো দেখিয়ে বলতো, এই তো অমুক শিষ্য এগুলো দিল, মানে তুমিও দাও। যাবার সময় ভাড়াটা নিতে হবে, নাহলে আবার এই যে রাস্তা করে যাবে ওই বাড়ি, তার তো আবার ভাড়া চাই। সেটা আবার কায়দা করে ছলে বলে কৌশলে, যাকে বলে কীভাবে নিত। আর যে সবজিগুলো কিনে নিচ্ছে বলছে এটা অমুকে দিয়েছে, তখন আসল শিষ্যরা কী করতো? দিতে বাধ্য হতো এবং দিয়েও দিত। এই হচ্ছে কায়দা করে আদায় করা। জামা কাপড় সে ওইভাবে, সারা বছর জামা কাপড় তো লাগবে, তেল নুন গায়ে মাখা সাবান হাবি যাবে, এগুলো এরকম একবার কিনতো, ব্যাস ওই দেখিয়ে শিয়াল পণ্ডিতের গল্প আছে না, যে কুমিরের বাচ্চা দেখিয়ে সব কুমিরগুলো খেয়েও নিয়েছে, আবার ওই করা সেরকম আর কি। তা কি বলে, আবার কোনোটা যদি ওর পছন্দ না হয়, তখন সেটা তিনি দেখে বলতেন এটা কেন দিচ্ছিস, এটা তো ছেলে মেয়ের জন্য রেখে দে, সব আমাকে দিলে তো চলবে কীভাবে, মানে এটা ওনার পছন্দ না, হয়তো একটু কম দামি হয়ে গেছে। কথাগুলো বলে গুরুদেব স্থান ত্যাগ করতেন, যাতে তার কথার মানে চামচারা বুঝিয়ে বলতে পারে শিষ্যকে। চামচারা বলে এটা কম দামি, যেরকম দেয় কেউ গুরুদেবকে, একটু দামি জিনিস দিতে হয়তো। চামচারা কৃত্রিম রাগে বলতো, এত খারাপ জিনিস কেউ গুরুদেবকে দেয়, তার কোপ পড়বে তো সংসারের উপর, তখন কি হবে? বাস, এই কথার উপর তার কথা হয় না। তাই ভালো জিনিসটি তাকে চাঁদা হিসেবে বেঁধে দিত। একবার এমন এক শিষ্যের বাড়ি গিয়ে শুনলেন যে তার পাশের বাড়িতে কাকে নাকি ভূতে ধরেছে। শিষ্য তাকে জোর হাত করে বলল, শিষ্য ভয় পেয়ে গেছে, এসে বলল, প্রভু ওরা আমার প্রতিবেশী, খুব ভালো, পয়সাও আছে, ওদের বউকে না ভূতে পেয়েছে, যদি সারিয়ে দেন তবে ওরা আপনার ভালো পুজো দেবে। ভালো পুজোর কথা শুনেই ইশারাতে সঙ্গী সাথীদের ইশারা করলেন, মতামত চাইলেন, কী বলিস, পয়সাটা বেশি পাবে। সঙ্গে যে চেলা চামচারা এসছে তাদের জিজ্ঞাসা করেন, তারা গ্রিন সিগন্যাল দিয়ে দিল, যেন বলতে চাইলেও যে রাজি হয়ে যান, টাকা করি ভালোই দেবে মানে মনে হচ্ছে, আর আমরা তো আছি ম্যানেজ করার জন্য, কোনো চিন্তা নেই। অগত্যা বলে গুরুদেব শিষ্যকে বলো, তোর যখন প্রতিবেশী তখন তো তোর প্রেস্টিজ বাঁচানো আমার কাজ, আর আমি যখন এসে পড়েছি তখন একটা বউ শুধু শুধু ভূতের তাড়নাতে কষ্ট পাবে, তা তো হয় না, এটা ভালোও লাগে না। ঠিক আছে, ওদের বল তাড়াতাড়ি জোগাড় যন্ত্র করতে, আমার আবার অন্য শিষ্যের বাড়ি যেতে হবে তো,
তবে বউটির ঘাট থেকে ভূত যখন নামাবো তখন কিন্তু কেউ থাকবে না, আমরা 4 জন শুধু ঘরে থাকবো আর বউটি থাকবে। তারা রাজি হলে তবেই বলিস। অসম্ভব ধূর্ত এই গুরুদেব, তুমি বুঝতে পেরেছিলেন এটা নিশ্চয়ই কোনো সাংসারিক ব্যাপার, অতএব বিশেষ কিছু চিন্তা নেই। ফর্দটা বিরাট বড় করে এক ফর্দ লিখে গুরুদেব ধরিয়ে দিলেন। ঠিক মতন ভূত ছাড়া হলো, ভূত চলে গেল, বৌমাও সুস্থ হলো, শিষ্যর প্রতিবেশীও খুশি, দক্ষিণা পেলেন প্রচুর, মানে যা পান শিষ্যদের বাড়িতে তার থেকে অনেক গুণ বেশি। আসলে কি হয়েছে এইটা এখন আমি ওদের বলছি, আসলে ঘটনাটা কি হয়েছে, ভূত টুত কিচ্ছু না। এবার আসল ঘটনাটা শোন। আসল ঘটনাটা তিনি কী করলেন, দরজা বন্ধ অবস্থায় ভূত তাড়ানোর নাম করে বউটির কাছ থেকে জেনে নিয়েছিলেন যে কি হয়েছে। বউটি বলেছিল ভূত টুত আসলে কিচ্ছু নয়, তার দুটো ভারী ভারী গয়না শাশুড়ি মা নিয়ে তার মেয়েকে দিয়েছেন, মানে শাশুড়ির মেয়েকে, মানে বরের বোনকে দিয়েছে, কারণ মেয়ে তার শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছে। আর সেই গয়না নেবার কথা যদি কেউ যদি বউ ছেলেকে বা বউয়ের বাপের বাড়িতে বলে দেয় তাহলে ছেলের বিয়ে দেবেন। তাই বউকে শাশুড়ি যেভাবে থাকতে বলছে সে সেইভাবে চুপ করে থাকবে। আর শাশুড়ি সকলকে বলে বেড়াচ্ছে বউকে ভূতে ধরেছে। গয়নার খোঁজ কখনো হলে শাশুড়ি বলবেন যে ভূত হওয়া অবস্থায় কোথায় ফেলে দিয়েছে কে জানে। একে বলে, যাকে বলা যায় শাকের করাত, আসতেও কাটে যেতেও কাটে, সেই অবস্থা হয়েছে বৌমার। তার কাছ থেকে সব শুনে গুরুদেব বাইরে এসে বললেন, বৌমার শাশুড়িকে ডাক, তাকে ওষুধ বলে যাব, বউ তো সুস্থ নেই, আর এই ওষুধ মেয়েরা ছাড়া ছেলেরা দিতে পারবে না। ডাকা হলো শাশুড়িকে, এলেন তিনি ভয় ভয়, ঘটনার তো তিনি নায়িকা। দরজা বন্ধ করে গুরুদেব তাকে ধমকে বললেন, তোমার সব কুকীর্তি আমি জেনে গেছি, এখন থেকে তোমার বৌমা আগের মতন কথাবার্তা বলবে, যদি বাধা দাও তবে তোমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে বলে দেব, এবং এও বলবো তুমি বৌমার গয়না চুরি করেছ। ভয় পেয়ে শাশুড়ি বউ গুরুদেবের কথাতে রাজি হয়ে গেলেন, বউয়াও আগের মতো হয়ে গেল, সবাই জানলে ভূত ছেড়ে গেছে। মাঝখান থেকে তার গয়না গেল আর কিছু টাকা পয়সাও খসলো গুরুদেবের জন্য। চারিদিকে ধন্যি ধন্যি পড়ে গেল গুরুদেবের। গুরুগিরির সাথে সাথে নতুন ব্যবসাও জুটলো ভূত চালানো, ভালোই চলছিল ব্যবসা। এই সমস্ত মানে 2 নম্বরই ব্যবসাগুলো চালিয়ে যাচ্ছে এইভাবে। কিন্তু বাদ সাধলো তখন তার নিজের লোক, মানে নিজের লোকের কাছে আর এইসব চালাকি চললো না, বাইরে বাইরে চলে গেল। নিজের লোক তো জানে তাকে, ছোটোর থেকে দেখেছে, জানে। কথায় বলে জ্ঞাতি শত্রু মহাশত্রু, এখানেও হলো তাই। ফলাও ব্যবসাটা একদম লাটে উঠে গেল। তবে অসম্ভব ধূর্ত বলে ভূত ছাড়ানোর ব্যবসা লাটে উঠলেও গুরুগিরির ব্যবসা তিনি আমৃত্যু চালিয়ে গেছে। তা এখন কী করে হলো সেটা বলছি। একবার দেশের বাড়িতে তার এক আত্মীয়কে ভূত ছাড়াতে বসলেন ঘর বন্ধ করে, কিন্তু ভূতের মুন্ডু আর চেবাতে পারছেন না, মানে কর্মর শব্দ করে। ভূত ছাড়ানোর বেলাতে যা তিনি সবসময় করতেন, আসলে তার এক দুষ্টু নাতি কায়দা করে খড়ের বেড়ার ফাঁক দিয়ে দেখে ফেলেছিল, সে তো জিনিসটি আগেই সরিয়ে ফেলেছিল, কিন্তু তখন কেউ খেয়াল করেনি, কারণ এরকম কাণ্ড তো হয়নি। সে সারা জীবন ম্যানেজ করে গেছে চালাকি করে করে, কিন্তু এবার আর ম্যানেজটা করতে পারছে না। সে ভূত ছাড়ানোর সময় জিনিসটা হাতের কাছে না থাকা কর্ম শব্দ করে ভূতের মুন্ডু চিবিয়ে খেতে পারছিলেন না। সবখানে যখন ভূত ছাড়া কর চরমর করে আওয়াজ হয় মুখে, কিন্তু এবার সেটা হচ্ছে না। আর শব্দটা ঘরের ভিতর থেকে না হয়ে শব্দটা হচ্ছিল বাইরের থেকে, ঘরের বাইরের থেকে। এবং তিনি বুঝতে পেরে সেদিনের মতন কাজ স্থগিত রাখলেন, বললেন, আজ আমার শরীরটা অসুস্থ তাই পাচ্ছি না, কাল ভূত বেটাকে দেখে নেব।
পরের দিন অবশ্য ভূত ছাড়িয়ে দিয়েছিলেন সেই জিনিসটির সাহায্যে। যে নিয়েছিল এবং শব্দ করেছিল তাকে তিনি কিচ্ছু বলেননি এ ব্যাপারে, কারণ তাহলে জানাজানি হয়ে যাবে। তারও তো ভয় আছে, চালাক কি করেছে এই জন্য। গুরুদেবের মৃত্যুর পর তার নাতি গল্পটা নিজের বউয়ের কাছে বলেছিল। খুব হাসাহাসি করেছিল দুজনে মিলে। বউ তাকে জিজ্ঞাসা করেছিল, যদি গুরুদেব তোমার মারধর করতো তাহলে কি হতো? আরে না না, ও অত সোজা নয়। আমারও ভয় করেছিল, নিয়েছিলাম বলে। তেমন ওঝাটি মানে আমার জ্ঞাতি ঠাকুরদারও ভয় ছিল জানি হয়ে যাবে বলে। তা কি করেছিলে তুমি? জিজ্ঞাসা করো তার বউ। শোনো তবে। ঠাকুরদা তো ভূতের মুন্ডু চিবিয়ে খাওয়ার নাম করে বড় বড় মিছরি চেবাতেন, তাতে কর্মর শব্দ হতো। সকলে ভাবতো বোধহয় সত্যি সত্যি বুঝি ভূতের মুন্ডু চেবাচ্ছে। আর তার চেলারা ভূতে পাওয়া রোগীটিকে মারধর করতো। সে তো পরিত্রাহী চেঁচাতো, ও বাবা গো, আমাকে মেরে ফেললো গো, এই করলো গো, সেই করলো। সবাই মনে করতো ভূতটাকে খুব পেটানো হচ্ছে, তাই ভয় কেউ কিছু বলতো না, চুপচাপ থাকতো। মার খেয়ে আধমরা হয়ে যাওয়ার পরে রোগী তো আর কিছু বলতে পারতো না। আর যদি বলার চেষ্টা করতো তাহলে কেউ তার গ্রাহ্য করতো না। ভাবতো ভূতে পাওয়া রোগী কী করে আর আগের সব ঘটনা বলবে? তখন কি আর সে মানুষ ছিল? সে তো ভূত ছিল। এমনি করেই লোক ঠকানোর ব্যবসা ভালোই করছেন ঠাকুরদা, কিন্তু বাদ সাধলাম আমি। অবশ্য এর ফলে তার জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল আর ওঝাগিরিও বন্ধ করে দিয়েছিলেন। সকলেই সরি অবশ্য সকলকে বুঝিয়ে দিলেন যে ভূত তাহাতে তাহাতে না, তার শরীর একদম অসুস্থ হয়ে পড়েছে। সত্য হলো ভূত তো অশরীর আত্মা, আর বোধহয় তিনি আর বেশি দিন বাঁচবেন না। আর যদিও তিনিও বাঁচেননি, বয়স তো হয়ে গেছে না। বেঁচে থাকলে কি করতেন তা জানি না, হয়তো তার কাঁধের ভূত আমাকেই ছাড়াতে হতো মিছরি চিবিয়ে চিবিয়ে। স্বামী স্ত্রী দুজনেই ও করে হেসে উঠল। কখন এবার এই সমস্ত গল্প হতে হতে সময় চলে গেছে। দেখছে ভোঁপ ভোঁপ করে নাতিরা নাক ডাকছে। কখন যে দুটো নাতি নাতনি, ছোট দুই নাতি নাতনি ঘুমিয়ে পড়েছে, ঠামি বা ঝুমপা কেউ খেয়াল করেনি। মানে ওদের ব্যাটারি চার্জ শেষ, ওরা এখন ঘুম। নাক ডেকে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। কারণ বর্ষাকাল তো, ঠান্ডা লেগে গেছে, নাক বন্ধ। বৃষ্টি অঝোরে পড়ে চলেছিল। একেবারে বৃষ্টির যেন নাকে কানা ঘ্যানোর 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 সেই ব্যাঙের ডাকের মতন পড়ে চলেছিল। বিশেষ ভয়ের নয়, তথাপি ভূতের গল্প তো একটু একটু ভয় জুমপারও করছিল। তবুও সে জিজ্ঞাসা করলো, নাতিটি তো বেশ চালাক, তাই না ঠামি? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। সেই চালাককে নিয়েই তো আমায় এতদিন ঘর করতে হয়েছে। জানি তো আমি ভালো করে, কারণ 24 ঘন্টা আমাকেই নাকে দড়ি দিয়েছে ঘোরাচ্ছে। অ্যাঁ, কে সে? চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলো। কে সে? চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলো ঝুমপা। কে আবার? তো ঠাকুরদা বলে হাসতে লাগলেন ঠাম্মি। বুঝতে পেরেও শেষে ঝুমপা ঠাম্মির সঙ্গে হেসে উঠল। সত্যি ঠাকুরদাদা এত দুষ্টু ছিল? তা তো জানতাম না। আস্তে আস্তে ঠাম্মি বলেন, তুই তো দূরের কথা ভাই, আমি নিজেও বুঝতে পারতাম না তার বদমাইশি বুদ্ধির হদিশ। নইলে ওই রকম জাদ্রেল গুরুদেব মানে ঠাকুরদাদা তাকে নাকাল করে দিয়ে আবার তার আশীর্বাদও পেয়েছে। কি আশীর্বাদ করলেন তিনি? গুরুদেব ঠাকুরদাদা বুঝতে পেরেছিলেন নাতিটির কাণ্ড, কিন্তু কিচ্ছু বলেননি তাকে। 2-3 দিন বাদে তাকে ডেকে ভালো খাবার দিয়ে বললেন, গল্পের ছলে শুধু বললেন, বলতো ঠাকুরদা, চালাক ছেলে কাকে বলে? নাতি বলল, তা তো আমি জানি না। তাহলে আমার কাছে শোন। সেই হলো চালাক ছেলে, যে সব কিছু জানতে পারে, বুঝতে পারে, ভাবতে পারে, দেখতে পারে, কিন্তু অন্যের কাছে প্রকাশ করে না। নিজের বুদ্ধির কথা বলে না বা বুঝতে দেয় না। সেই হলো আসল চালাক ছেলে, বুঝলি? হ্যাঁ বুঝলাম বলে নাতি মাথা নাড়ল। আসলে সে বুঝলো দাদু তাকে বলছে অন্যের কাছে বলতে না।
আর বলার দরকারই বা কি? দাদু তো বুঝতে পেরেছে নাতির বুদ্ধির ধার। সে বুদ্ধিতেও দাদুর থেকে কিছু কম যায় না। তার এই কুকীর্তির কথা নিজের বউকে শুধু বলেছিল, বউর কাছে হিরো হওয়ার জন্য। কারণ হিরো বউর কাছে না হলে তো হবে না। তাই সেই বউকেই সে বলেছে, বউর কাছেও হিরো হলো। তাহলে পুরো ভূত না হলো, অর্ধেক হলেও ভূত। আবার ভূত নয় সেও বলা যাবে না, ওঝাগিরিও আছে। আর ঠাকুরদাদা আর নাতির এই ওঝাগিরি করার এবং সেটা বন্ধ করার কাহিনিটাও খারাপ হয়নি। এরকম যেসব দাদু নাতিরা থাকে এক জায়গায়, তাহলে এরকম মজার মজার কাণ্ড হয়েই থাকে। আমরাও তো ছিলাম, তা আমরাও মানে আমাদের দাদু দিদা ঠাকুমা এদের সঙ্গে মোটামুটি বেশ মজাতেই কাটাতাম। ছাড়াছাড়ি ছিল না, ঠাকুমাও ছাড়তো না, আমরাও ছাড়তাম না, কিন্তু আন্তরিক টান যেটাকে বলে সেটা ছিল প্রচণ্ড। কেউ কাউকে ছাড়া আবার খাওয়া দাওয়া হতো না, যা কিছু সবাই ভাগ করে দিই, নয়তো হবে না। মা বাবুকে না দিলেও চলবে, কিন্তু ঠাকুমাকে তো দিতেই হবে, দাদুকে ঠাকুমাকে ঠাকুরদাকে তো দিতে। যদিও ঠাকুরদার সঙ্গে ততটা যোগাযোগ হয়নি, তখন খুব ছোট ছিলাম, সেই জন্য। যাকে সেই গল্প না হয় আরেক দিন হবে। আজকে তো এইটুকু বললাম, এইটুকুই ভালো। শেষ ভালো যার, সব ভালো তার। নমস্কার, এখানেই শেষ করছি।